কাশ্যপের সমস্ত খেলা শেষ করতে বিদ্যার হাতে সমস্ত প্রমাণ তুলে দিল রাজদেব বাবু। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় প্রফেসর এস এম তো পেন ড্রাইভটা নিয়ে সিসিটিভি ফুটেজটা চালু করে। বিদ্যা সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখেই দেখতে পাচ্ছে যে একটা গুন্ডা হাতে বন্দুক নিয়ে বিদ্যার দিকে এম করে বিদ্যাকে গুলি করেছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে পঙ্কজবাবু চলে আসে। পঙ্কজবাবু এসে বিদ্যাকে বলছে, বিদ্যা এখানে কি কোনো গুলি চলেছিল নাকি? বিদ্যা তখন পঙ্কজবাবুকে বলছে যে ওয়ান শাটার চলেছিল। পঙ্কজ তখন বলছে যে ওয়ান শাটার, তা আপনি জানলেন কি করে? বিদ্যা তখন পঙ্কজকে জানায়, হ্যাঁ আমি সমস্ত কিছু জেনেছি, কারণ আমায় ঘিরে একটা বড় রহস্য চলছে এখানে, আর সেটার ক্লাইম্যাক্স কাল পেতে হবে। আমাকে মারার চেষ্টা হবে, আমাকে কালকে খুন করার চেষ্টা হবে। এরপর বিদ্যা পঙ্কজকে সিসিটিভি ফুটেজটা দেখায় আর লোকটাকে দেখায় যে বলছে এই লোকটাই আমার ওপর ওয়ান শাটারের গুলি চালিয়েছিল। পঙ্কজ তো লোকটাকে দেখেই চিনতে পেরে যায়, বলছে এ তো বুলেট রাজা। বিদ্যা তো কথাটা শুনেই অবাক, বলছে যে এই লোকটা তাহলে কোথায় থাকে? পঙ্কজ তখন জানায় যে ওই গোপাল বোর্ডওয়ালার বস্তিতে থাকে। বিদ্যা তখন একটা অঙ্ক মেলানোর চেষ্টা করছে, বলছে গোপাল বোর্ডওয়ালা, বুলেট রাজা আর যুক্তা, এই তিনজনে আমার মনে হচ্ছে একত্রিত আছে। এরপর বিদ্যা প্রফেসর এস এম আর পঙ্কজকে নিয়ে নিচে ছুটতে ছুটতে আসে যুক্তাকে খুঁজতে খুঁজতে। বিদ্যা তো নিচে এসে সারা জায়গায় যুক্তাকে খুঁজছে যে যুক্তা কোথায় গেল। ঠিক তখনই বিদ্যার একটা স্টুডেন্ট এসে বিদ্যাকে বলছে যে ম্যাম, এক্ষুনি যুক্তা গাড়িতে উঠেই বেরিয়ে গেল। বিদ্যা তখন ছুটে যায় পঙ্কজবাবুর কাছে, গিয়ে বলছে এক্ষুনি চলুন, এক্ষুনি যুক্তাকে ধরতে হবে। পঙ্কজবাবু তখন জানায়, কিন্তু কেন? বিদ্যা তখন বলছে কারণ যুক্তা কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে। এরপর বিদ্যা আর পঙ্কজবাবু বেরিয়ে পড়ে। পঙ্কজবাবু আর বিদ্যা মিলে তো যুক্তার গাড়িটাকে ফলো করছে। এদিক থেকে গোপাল বোর্ডওয়ালা তো কলেজের দিকেই যাচ্ছিল বিদ্যাকে মারবার জন্য। ঠিক এরপর দেখা যায় রাস্তায় অনেক জ্যাম হয়ে গেছে। বিদ্যা জ্যামটাকে চিল্লে চিল্লে সরানোর চেষ্টা করছে যে জ্যামটা যাতে খালি হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় গোপাল বোর্ডওয়ালার গাড়ি বিদ্যার গাড়ির পাশে এসে দাঁড়ায়। পঙ্কজবাবু তো গাড়ি চালাতে চালাতে গাড়িটাকে রেখে দিয়ে উনি বেরিয়ে যায় জ্যামটাকে পরিষ্কার করার জন্য। এদিকে গোপাল বোর্ডওয়ালা নিজের বন্দুকটাকে বের করে বিদ্যার দিকে এম করে। ঠিক তখনই দেখা যায় বিদ্যার গাড়ির সামনে রাজদেববাবুর গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। গোপাল বোর্ডওয়ালা তো খুব রেগে যায়, বলছে যে ইস, মারতে মারতেও মারতে পারলাম না, এই মাঝখানে গাড়িটা কে ঢুকিয়ে দিল। গোপাল বোর্ডওয়ালা আর ওখানে দাঁড়ায় না, ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নেমেই ও দেখতে পাচ্ছে রাজদীপ বাবু আর রাজরিত সেখানে চলে এসেছে। বিদ্যা ওদের দুজনকে বলছে, এইভাবে আমার রাস্তাটা গার্ড করলে কেন তোমরা? রাজদেব বাবু বলছে যে এরকম বললে হবে, তোমাকে তো বাড়িতে যেতে হবে। বিদ্যা তখন বলছে কিন্তু কেন? রাজদেব বাবু তখন জানায় যে আজকে তো পয়লা বৈশাখ। বিদ্যা তখনই রাজদেব বাবুকে বলছে এখন আমার হাতে এক ফোঁটাও সময় নেই, একটা বড় ঘটনা ঘটে গেছে, আমার এক্ষুনি ওই গাড়িটাকে ফলো করতে হবে। ঠিক তখনই সেখানে ছুটতে ছুটতে পঙ্কজবাবু চলে আসে। পঙ্কজবাবু এসে বিদ্যাকে বলছে যে ইস, গাড়িটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। বিদ্যা তখন পঙ্কজকে বলছে যে বড়বাবু, আমরা কি কোনোভাবে ওই গাড়িটাকে ট্রেস করতে পারবো না? বাবু তখন বিদ্যার কথার মাঝখানে কথা বলে, বলছে ওইসব ট্রেস ফ্রেস এখন তোমাকে কিচ্ছু করতে হবে না। আরে তোমার শ্বশুর মশাই তোমার সঙ্গে আছে তো, তোমার গায়ে এতটুকুও আঁচ আসতে তোমার শ্বশুর মশাই দেবে না। বাবু এটাও বিদ্যাকে বলছে যে বাড়িতে সবাই সেজে গুজে বসে আছে বিদ্যার জন্য। বিদ্যা তখন মুখ ফসকে বলে দেয় যে শুনুন বাবা, আমার না এক্ষুনি দরকার আছে। বাবু তো কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে বাবা বলে তুই আমাকে ডাকলি? বাবা বলেছ যখন, তাহলে তো তোমাকে এক্ষুনি যেতেই হবে। তুই আমাকে বাবা বলে ডেকেছিস আর আমি তোকে মেয়ে বলে ডেকেছি, আর কোনো বেশি কথা তুই বলবি না। বিদ্যা তো রাজদেববাবুকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাজদেববাবু বিদ্যার কোনো কথা শোনে না, বলছে চল তুই এক্ষুনি, সবাই পয়লা বৈশাখে বসে আছে, তুই এক্ষুনি যাবি ঘরে। পঙ্কজবাবু তখন বিদ্যাকে বলে দেয় যে আপনি যান, আমি ওই যুগটাকে খুঁজে বের করছি। বিদ্যা তখন পঙ্কজের কাছে গিয়ে বলছে হ্যাঁ বড়বাবু, আপনি খুঁজে বের করুন, কারণ আমার ধারণা কালকে আমার সঙ্গে কিছু একটা ঘটতে চলেছে। বাবু তো আর বিদ্যাকে কোনো কথাই বলতে দেয় না, তাড়াতাড়ি করে টেনে গাড়িতে তুলে বসায়। এরপর ওরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে রাজদেববাবু টানতে টানতে তো বিদ্যাকে ঘরে নিয়ে এসেছে, আর ত্রিধাকে চিৎকার করে করে ডাকছে। এবার ত্রিধা তো নিচে আসে, ত্রিধা এসে রাজদেববাবুকে বলছে এত জোরে জোরে চিৎকার কেন করছো? রাজদেববাবু তখন বলছে এই দেখো, আমার ঘরের লক্ষ্মীকে আমি ধরে এনেছি। আজকের দিনে মেয়েটা এরকম কোট পোশাক আশাক পরে আর বাইরে কাজ করতে গেছেন উনি।
বিদ্যা তখন আবারও রাজদেব বাবুকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমার একটা খুব জরুরি কাজ আছে বাইরে। রাজদেব বাবু তখন রেগে যায় বিদ্যার ওপর, বলছে আমাকে না কাজ দেখিও না, তুমি তুমি খুব ভারী কাজের মেয়ে হয়ে উঠেছো, আমি বুঝতে পেরেছি। এরপর রাজদেব বাবু ত্রিধাকে বলে একটু মিষ্টি আর ফুল নিয়ে আসতে বিদ্যার জন্য। ত্রিধা তখনই ছুটে গিয়ে মিষ্টি আর ফুল নিয়ে আসে। রাজদেব বাবু এবার ত্রিধার হাত থেকে ফুলটা নিয়ে বিদ্যাকে ফুলটা মাথায় ছুঁয়ে আশীর্বাদ করছে। বাবু বিদ্যাকে বলছে যে এই বয়সে এসে যে আমি তোর মতন একটা মেয়ের পিতা হতে পারবো কখনো ভেবে উঠতে পারিনি। তুই একটা পিতা খুঁজছিলি না, তাই আমি তোর পিতা হয়ে সারা জীবন থাকতে চাই। আজ আমি এই শুভ দিনে তোকে একটা কথা বলে যাচ্ছি যে আমি যদি মরে যাই তুই আমার মুখাগ্নি করবি। বিদ্যার তো এমন কথা শুনে পুরো চমকে যায়। সত্যি রাজদেব বাবু যে এতটা বদলে যাবে সেটা কখনো আমরাও ভাবতে পারিনি। রাজদেব বাবু বিদ্যাকে এটাও জানায় যে আমার ছেলের সঙ্গে সঙ্গে আমি তোমাকেও সমান অধিকারে অধিভুক্ত করলাম। এবার তুমি আমাকে ছেড়ে আর কোনোদিনও পালাতে পারবে না। ত্রিধা তখন এবার সকলকে বলছে বাবা অনেক ভালোবাসা হয়েছে, চলো এবার বাড়িতে অনেক কাজবাজ আছে, চলো সবাই মিলে হাতে নাতে করি। রাজদেব বাবু তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ চলো সবাই মিলে আমিও হাতে হাতে কাজ করব। ত্রিধা তখন রাজদেব বাবুকে বলছে তুমি আবার কাজ করতে পারো নাকি, তুমি তো পুরো অকম্মা ঢেঁকি। রাজদেব বাবু তো কথাটা শুনে খুব খারাপ লাগে, বলছে এই আমি কিন্তু অনেক কাজ করি তোমার হাতে হাতে, সেদিনে দেখলে না কেমন রান্না বান্না করে দিলাম। রিধা তখন বলছে যে তোমার যা রান্নার ছিরি সে নুনে গ্যারগ্যারে হয়ে গেছিল তরকারিটা, তোমার হাতের রান্না কিন্তু অত্যন্ত খারাপ। রাজদেব বাবু তখন বলছে আমার দুটো হাতে রান্না হয়তো খারাপ হতে পারে, কিন্তু এই দু হাত ভরে ভালোবাসা সকলের প্রতি অনেক বেশি। বিদ্যা তখন রাজদেব বাবুর কথাগুলো শুনে রাজদেব বাবুকে একটা প্রণাম করে। রাজদেব বাবু তো পুরো অবাক হয়ে যাচ্ছে যে সকলে ওকে প্রণাম কেন করছে। রাজদেব বাবু এবার রাজরূপের কাছে যায়, গিয়ে বলছে তুইও প্রণাম কর। রাজরূপ তো দাদাকে প্রণাম করে নেয়, মানে রাজদেব বাবুকে। রাজদেব এরপর রাজরূপকে বলছে কেমন দিলাম বল ওই কাশ্যপ ব্যানার্জিকে, এটা আমাকে বলে কি না বাড়ি থেকে নাকি বরকে তুলে নিয়ে যাবে। আসুক না দেখি এখন কিরকম ভাবে তুলে নিয়ে যায়, আমিও দেখবো। বিদ্যার কাছে গিয়ে বলছে দেখি না ওর বাপের কত ক্ষমতা, ও এখানে এসে আমার ছেলেকে তুলে নিয়ে যাক দেখি। রাজদেব বাবু এরপর বিদ্যার কানে কানে গিয়ে বলছে তোমার না কোথাও একটা ভুল হচ্ছে। বিদ্যা তখন অবাক, বলছে আমার কি ভুল হচ্ছে। তখন রাজদেব বাবু বলছে তোমার শাশুড়ি মাকে তুমি কিন্তু প্রণাম করলে না। তখন বিদ্যা বলছে ও হ্যাঁ আমি ভুলে গেছিলাম। তখন রাজদেব বাবু বলছে ওটা তো তোমার মা, কারণ শাশুড়ির পেছনে তো মা অক্ষরটা আছে তাই না। বিদ্যা তখন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ত্রিধার পায়ে প্রণাম করে। রাজরূপ তখন বিদ্যাকে বলছে তাহলে আমি কেন বাদ যাই। তখন বিদ্যা গিয়ে রাজরূপের পায়েও প্রণাম করে নেয়। সিরিয়ালটা দেখে বোঝাই যাচ্ছে যে বিদ্যা এবার আস্তে আস্তে সকলের ভালোবাসা পাচ্ছে। অন্তত নিজের বাবা মার ভালোবাসা না পাক, শ্বশুর শাশুড়ির ভালোবাসা তো খুব পাচ্ছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের বিদ্যা ব্যানার্জি সিরিয়ালটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন সিরিয়ালের আপডেট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।